ঢুকে কে কি বলেছে জানি আমার বাড়ি এসে ঠেট দিচ্ছে, আগুন ধরিয়ে দেবো, পুড়িয়ে দেবো। তারা কোন পার্টি করে? তৃণমূল। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন বাংলা টিভি চ্যানেল প্রতিনিধি। প্রত্যেকদিন বাড়িতে দিয়ে আসছে। একটা ছোট্ট ভিডিও দেখিয়ে পর্বটা শুরু করলাম এবং এই ভিডিওটা ডেফিনেটলি আমার মোবাইলে রেকর্ড করা নয়, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া, যেখানে ডায়মন্ড হারবারের মহিলারা রাস্তায় বসে পড়েছেন। তাদের মারাত্মক অভিযোগ, ভোটের আগে, নির্বাচনের মাত্র দুদিন আগে তাদেরকে বাইক বাহিনী গিয়ে তৃণমূল কংগ্রেসের তারা ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, দেখে নেব হুঁশিয়ারি দিচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস জানছে কি করে যে এরা সবাই তাদের এগেনস্টে ভোট দেবে? এইটাই সব থেকে বড় প্রশ্ন। আমি এই পুরো ভিডিওটা আপনাদের সামনে দেখাবো এবং এর জন্য কমিশনের সাঁজোয়া গাড়ি তৈরি, সে সাঁজোয়া গাড়ির একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে দেখাবো। এই সমস্ত সাঁজোয়া গাড়ি, বুটের শব্দ, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলছেন সব প্রিপেয়ার রয়েছে, কিন্তু এগুলো কি এনাফ তৃণমূল কংগ্রেসের দাদাগিরিকে কমানোর জন্য? দেখুন, প্রথম পর্বের নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে 100 ক্রস করে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন 100 ক্রস করে গেছেন, তাহলে তো আর মাত্র 48টা আসন তারা পরেতে হেসে খেলে বেরিয়ে যাবে তাদের তথ্য অনুযায়ী, ডেটা অনুযায়ী, সমীক্ষা অনুযায়ী। তাহলে মানুষ যে তাদেরকে ভোট দেবে না এটা বুঝতে পারছেন কি করে তারা? ডায়মন্ড হারবারে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে 7 লক্ষেরও বেশি মার্জিনে ঐতিহাসিক জয় পেয়েছেন। 7 লক্ষেরও বেশি ভোটে জয় পাওয়া মানে হচ্ছে 70, 80, 90% ভোটাররা তা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিয়েছেন। তাহলে হঠাৎ কি হলো? এই মাত্র 24-এর লোকসভা নির্বাচনের মাত্র 2 বছরের পর বিধানসভা নির্বাচন হচ্ছে, সেখানে ধমকি এবং থ্রেট দিতে হচ্ছে। গতকাল রাতের পর্বেও সেই বাইক বাহিনীর তাণ্ডবের ভিডিও দেখিয়েছি, তা নয় আর একবার দেখিয়ে দেবো আজকের পর্বে। শুধু এটা নয়, যে যে জায়গায় যে সমস্ত প্রার্থীরা স্ট্রং তাদেরকে ঘিরে ধরে, যেমন প্রচারের সময় ওই জয় বাংলা স্লোগান, জয় বাংলা বুঝতে পেরেছেন এখন জয় বাংলা স্লোগানকে কিভাবে ব্যবহার করা হয়, এখন আবার তাদের কর্মীদেরও কিভাবে থ্রেট দেওয়া হচ্ছে, সেই সমস্তটা আজকে আপনাদের সামনে একেবারেই দেখাবো। আর অন্যদিকে একটা মজার পর্বও রয়েছে, শেষের দিকে একটা অসাধারণ জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা ওই শেষ পাতে মিষ্টির মতো করে আপনাদের সামনে আজকে পরিবেশন করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবেন। নমস্কার, প্রত্যেক দিনের মতোই আমি প্রলয় আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমি প্রথমে এই ভিডিওটা আগে দেখিয়ে নিই যেখানে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বাইক বাহিনীর তাণ্ডব, তারা রাত্রিরে গিয়ে নাকি ডায়মন্ড হারবার স্পেশাল থেকেই বেশি অভিযোগগুলো আসছে, সেখানে এই রকম ভাবে থ্রেট দেওয়া হচ্ছে। পুরো বক্তব্য, পুরো ভিডিওটা আপনারা শুনুন, ঠিক যেন মনে হবে সন্দেশখালী। আসলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কতগুলো সন্দেশখালী রয়েছে, এটা যতক্ষণ না আপনি পরিবর্তন হচ্ছে রিজিম, ততক্ষণ কখনো বুঝতে পারবেন না। কারণ মানুষ মুখ খুলতেন না, এরাও তাই বলছেন যে এতদিন মুখ খুলতেন না। কেন খুলতেন না? ভয়ে। স্বীকার করছেন, শুনুন। ঢুকে কে কি বলেছে জানি আমার বাড়ি এসে ঠেট দিচ্ছে, আগুন ধরিয়ে দেবো, পুড়িয়ে দেবো। তারা কোন পার্টি করে? তৃণমূল। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন বাংলা টিভি চ্যানেল প্রতিনিধি। প্রত্যেকদিন বাড়িতে দিয়ে আসছে, প্রত্যেকদিন ভয়ে বার হতে পারিনি, দিয়ে আসছে। অন্য জায়গায় ইয়ে করে আছে, গন্ডগোল করে আছে, আমার বাড়ির সামনে গিয়ে থ্রেট দিচ্ছে। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি, আপনারা পুলিশে কমপ্লেইন জানাননি কেন এতদিন? ভয়ে ভয়ে দেখুন, এইসব মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। এই মহিলারা এখানে আমরা দেখাচ্ছি সেই ছবি, মহিলারা এখানে ধর্নায় বসেছে। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা প্রশাসনিক দিকে জানাচ্ছি, প্রশাসন এর ব্যবস্থা নেবে, নির্বাচন কমিশন এবং প্রশাসন। পঞ্চায়েত ভোটেতে ও মুস্তান বাহিনী নিয়ে
ওকে যতক্ষণ না ওদেরকে ধরা হচ্ছে ওই গুন্ডা বাহিনীকে ততক্ষণ এখানে আমরা বসে থাকবো। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। শুনলেন, নির্বাচন কমিশন এদেরকে কি ভোট দেওয়ার অধিকার রক্ষা করতে পারবেন? বুথ পর্যন্ত এদের কি পৌঁছে দেবেন? দেখুন, গত লোকসভাতেও এই ধরনের তো থ্রেড কালচার আমরা দেখিনি, তাহলে এবারে কেন হচ্ছে? গত লোকসভাতে আমরা তো কখনো দেখিনি যে ডায়মন্ড হারবারে এরকম গিয়ে শাসানি দিতে হচ্ছে। আরো একটা ভিডিও আমি আপনাদের সামনে দেখিনি, যেটা গত রাতের পর্বে দেখিয়েছিলাম। যারা দেখেননি রাতের পর্ব, তাদের জন্য আরো একবার আমি দেখাবো। এর বিরুদ্ধে ইতিমধ্যে কমিশন ব্যবস্থা নিয়েছে, এদেরকে সিসিটিভি ফুটেজে আইডেন্টিফাই করে এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি একটা ছোট্ট ভিডিও, পুরোটা দেখাবো না, ছোট্ট অংশটা দেখাবো, দেখুন। ভয়ঙ্কর খেলবো 4 তারিখ কলকাতা যেন খেলা 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 হবে, খেলা হবে, খেলা 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 হবে। দেখলেন তো? সেই প্রশ্ন আমার যে লোকসভা নির্বাচনে এর এই সমস্ত ভিডিও কিন্তু দেখা যায়নি। দেখবেন সেখানে ভোটের সময় চুরি দুর্নীতি কিভাবে হয়েছে সেগুলো দেখা গেছে। এই থ্রেড দেওয়াটা আমরা অত দেখতে পাইনি। এবারে দেওয়া হচ্ছে কেন? এবারে দেওয়া হচ্ছে এই কারণে, ওই বুথের মধ্যে কেউ কিছু করতে পারবে না। এবারে বুথের মধ্যে ওই 100 মিটারের লক্ষণ রেখার গন্ডি প্রথম পর্বের কারুর পেরোনোর ক্ষমতা হয়নি, এবারও পারবেন না। তাই তারা মনে করছেন যে থ্রেড দিয়ে আগে থেকেই তাদেরকে বাক্সবন্দি করে ফেলতে হবে, ঘরবন্দি করে ফেলতে হবে। এইখানে আমার একটা বক্তব্য রয়েছে। দেখুন, নির্বাচন কমিশন বলেছিল যে 48 ঘন্টা আগে, সম্ভবত নয়, 48 ঘন্টা আগে বাইক বাহিনীর গতিরোধ করতে হবে, যদি না কোনো স্পেশাল কারণ থাকে। তাছাড়া সেই কারণগুলো বলে দিয়েছিলেন, এছাড়া বাইক নিয়ে দাপাদাপি করা যাবে না। এ নিয়ে মামলা হয়। হাইকোর্ট কিন্তু এটাকে রিভাইজড করে দেন, রিভাইজড করে বলেন যে ক্ষমতার অপব্যবহার করছে নির্বাচন কমিশন। তারা এইটিকে সম্ভবত 12 ঘন্টা করে দিয়েছেন। এবার আপনারা দেখছেন হয়তো, আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার বক্তব্য এখানে, পশ্চিমবঙ্গ একটা অন্য জায়গা। আমাদের বিচার ব্যবস্থাদের সুপ্রিম কোর্টেও কখনো কখনো এই মন্তব্য শুনেছি, পেপারে লেখা হয়েছে যে বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লিখেছিলেন তখনও তারা বুঝতে পারেননি যে তৃণমূল নামক, মানে এক্স্যাক্টলি তৃণমূল বলেনি, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ফাইল ছিনতাই নিয়ে ইডির কাছ থেকে নিয়ে মন্তব্য করেছিলেন যে এইরকম কোনো ঘটনা ঘটবে, তো এইটা সংবিধান লেখার সময় ভাবা হয়নি। তো সেই কারণেই এই আমাদের মানে যারা ন্যায়ালয়ে রয়েছেন তাদের উপর অগাধ বিশ্বাস এবং ভরসা, কিন্তু তাদেরও কিন্তু এবার ভাবতে হবে এই যে বরঞ্চ 12 ঘন্টা না, মানে 24 ঘন্টা, 48 ঘন্টাটা কমিয়ে 24 ঘন্টা না করে এটা 72 ঘন্টা করলে বরঞ্চ ভালো হতো। হ্যাঁ, সাধারণ মানুষের অসুবিধা হবে, কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্র এস্টাবলিশ করাটা সাধারণ মানুষের দুদিনের অসুবিধার থেকেও সব থেকে বেশি প্রায়োরিটি। এটা যাদের অসুবিধা হবে তারাও স্বীকার করবেন। কি আপনারা করছেন না? আপনারা দুদিন কষ্ট করতে পারবেন না বাইকের জন্য? লিখে জানাবেন কমেন্ট সেকশনে। এইখানে হচ্ছে আমি একটা তথ্য দিতে চাইবো, কমিশনের দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে পরিষ্কারভাবে এবারে কমিশন বলে দিয়েছে যে এতদিন পর্যন্ত বুথের ভেতরে এবং বাইরে একটি করে সিসিটিভি ক্যামেরা থাকতো। এবারে এই নির্বাচনে তারা বলছে যে 100 মিটারের ওই যে লক্ষণ রেখা গন্ডি রয়েছে সেইখানে সিসিটিভি ক্যামেরাও বসানো থাকবে অ্যাডিশনালি, যাতে করে দেখা হবে কোন কোন সেই বাহিনী যারা ভোটারদের এইরকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন বা কি করছেন, ওইটাকে রেকর্ড করার জন্য, যাতে করে সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য এই একটা সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, তারা ভাবছেন এবারে ড্রোনের মাধ্যমে যেখানে জমায়েত হবে, তার কারণ ওই যে কাকদ্বীপ, সন্দেশখালী, বিভিন্ন যে সমস্ত জায়গায় রয়েছে যেখানে হয়তো সমানভাবে কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতে পারবেন কিনা, সেই সমস্ত জায়গায় ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্স, প্রত্যেকটি পুলিশ স্টেশন অঞ্চলে 3টি করে ড্রোনের কথা তারা, মানে আমি যখন এই খবর সংগ্রহ করেছিলাম তখন পর্যন্ত এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু মোটামুটি সিদ্ধান্তের দিকে এগুচ্ছে। এই সমস্ত তারা করবে। আমি এখানে আপনাদের সামনে আরো একটা ভিডিও দেখাই। দেখুন, নির্বাচনে কে জিতবে কে পরাজয় হবে আলাদা ব্যাপার। তৃণমূল কংগ্রেস জিততেই পারে, জিতুক না, জিতে আবারও যে সমস্ত ভুল ছিল রেকটিফাই করে আসুক। মানুষ চাইছে না আপনারা জোর করছেন, তাও আপনারা আসুন না গণতন্ত্রের মধ্যে দিয়ে। মানুষকে অ্যাডমিট করতেই হবে, যাদের পছন্দ না তাদেরও অ্যাডমিট করতে হবে। কিন্তু এই যে এই অসভ্যতামিগুলো করছেন, এই যে মানে গুন্ডামোগুলো করছেন, এইগুলো তো আপনি এবছরটা আসলে তো আপনি পরের বছরে পারবেন না, কিংবা এবছরে যদি বাই চান্স বিজেপি
খুব খারাপ রেজাল্ট করলে যদি 130ও হয়ে যায় তাহলেও তো সরকার টিকিয়ে রাখতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন মঞ্চ থেকে। তো আমি এখানে একটা ভিডিও দেখাবো, এটা চলে যাচ্ছে একেবারে ফার্স্ট ফেজের বহরমপুর মুর্শিদাবাদের ওই জায়গায়, যেখানে ইলেকশন অলরেডি হয়ে গেছে। ভিডিওটা আমি পেয়েছি আজকে, আমার কাছে এসেছে এবং সোশ্যাল মিডিয়া থেকেই জেনারেলি এই ভিডিও এসেছে, এবং এইখান থেকে আমি আপনাদের সামনে দেখাবো যে দেখুন তৃণমূল কংগ্রেসের ওই সেই জয় বাংলা বাহিনী, সেই জয় বাংলা বাহিনী কিভাবে কংগ্রেস কর্মীদের ভিডিও রেকর্ড করে কার্যত মুচলেখা নিচ্ছে এবং তারপরে বলছে তোদেরকে 1, 2, 3 বলছি, তোরা এইখান থেকে একেবারে ছুট দে, না ছুট দিলে হয়তো তাদের বিপদে পড়তে হতো। আপনাদের ভিডিওটা আপনাদের দেখাবো। পশ্চিমবঙ্গের কালচারটা একবার দেখুন, পশ্চিমবঙ্গের থ্রেট কালচারটা একবার দেখুন কোন জায়গায় আছে দেখুন। 5 গুনতে গুনতে পালাবি। বলবো তখন পালাবি। অদিত চৌধুরী তোদেরকে পাঠিয়েছে, দোলতা বাজার থেকে এসছিস। অদিত চৌধুরী আসছে তোদের বাঁচাতে না। বহরমপুরের লোককম পঞ্চায়েত থেকে ধুচ্ছুদাদের এনে শহরে প্রচার করছে অদিত চৌধুরী। তাহলে আসেনি, বাঁচাতে এসছে অদিত চৌধুরী? মার খেয়ে মরছিস তো? হ্যাঁ, তোদেরকে এ পাড়ায় কে চিনে? তাহলে এ পাড়ার লোক পাচ্ছে না, পঞ্চায়েত থেকে অদিত চৌধুরী লোক আনছে। 5 গুনবো, তোদের অদিত চৌধুরীর অবস্থা কি দেখাচ্ছি দেখ। কান্না বুঝে ছুটবি, না তো মানে চালদি চাপিন করে দেবো মতো মেরে। 1 চল দৌড় দৌড় দেখলেন? আচ্ছা, যারা আপনারা সিপিএম এর সময়ের রাজনীতি দেখতেন, আমি দেখুন রাজনীতিতে আসার মানে রাজনীতি নিয়ে আলোচনা করব এই ইচ্ছা আমার স্বপ্নেও ছিল না, আমি ভাবিও নি কখনো। কিন্তু একটা সময় পর যখন মনে হলো যে মানে ভেতরের একটা সত্তা থেকে যে কিছু বলা উচিত, এই এত দেখছি, এত সামনে অনৈতিক ঘটনা ঘটছে, যদি নাগরিক হিসাবে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন না করি তাহলে আগামী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব, এই চিন্তা থেকে এই সোশ্যাল মিডিয়াতে আসা। এবং এখানে আমার বক্তব্য হচ্ছে যে সিপিএম এর আমল যারা দেখেছেন তারা কি এই ধরনের কোনো থ্রেট কালচার, ডেফিনেটলি অনেকে বলেন, আমি আমার বাপ কাকার কাছ থেকে এই গল্প শুনেছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে সিপিএম এর কালচারও বোধহয় এটা টপকে গেছে বলে মনে হচ্ছে আমার। সিপিএম এর সময় আমি অত ফলো করতাম না, কিন্তু আপনারা যারা বয়স্ক একটু লিখে জানাবেন, এ তো মনে হচ্ছে সিপিএম এর কালচারকেও এটা টপকে গেছে। তবে ভালো একটা দিক লাগলো যে এদেরকে মারধর না করে অন্তত 1, 2, 3 বলে ছোটার নিদান দিয়েছেন, আর বেচারারা প্রাণপণে ওই যাদেরকে ছুটতে বলছেন তাদেরও হাট্টা কাট্টা চেহারা, তারা প্রাণ পড়ে ছুটে যেন তাদের জীবন বাঁচালেন। আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের, দেখুন এই যে কালচারটা, একবার ভাবুন যে এটা যদি পরিবর্তন হয়ে যায়। আজকে যারা এই কাজটা করছেন তারা একবার ভেবে দেখুন যদি পরিবর্তন হয়ে যায়, আর যে কালচারটা, যে অত্যাচার অগণতান্ত্রিক ভাবে করছেন আপনি, তাহলে সেটা আপনার বিরুদ্ধে হলে আপনি কি কেমন লাগবে। যদিও আমি এখানে সবই নয় অনুরোধ করব যারা জিতবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কারণ আপনি যদি একটা কালচারকে বহন করে নিয়ে যান তাহলে আসল পরিবর্তন হলো না। আমি এখানে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। তবে এখানে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর গতদিনের কিছু বক্তব্য আমার মনে হলো ওই শেষ পাতে মিষ্টির মতো করে আপনাদের সামনে দিই। কেন মিষ্টি আপনারা শুনলেই বুঝতে পারবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দক্ষতা সম্পর্কে আশা করি আপনাদের কোনো সন্দেহ নেই, আমার তো কোনো সন্দেহ নেই, কারণ যে মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে দেয় কয়েক সেকেন্ডের মধ্যে, সেই মুখ্যমন্ত্রীর দক্ষতা নিয়ে প্রশ্ন রাখা উচিত নয় কারুরই। সেই মুখ্যমন্ত্রী গত দিনে, আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম ভুলে গেলাম, তিনি যখন প্রচার করছেন সেখান থেকে তিনি বেশ কতগুলো বক্তব্য বললেন। তিনি বললেন বন ব্যাংক করবেন, এটা তার পরিকল্পনা রয়েছে। বন ব্যাংক মানে তিনি যেটা বোঝাতে চাইলেন যে হাড় ফাড় ভেঙে গেলে সেগুলো তিনি সংরক্ষণ, মানে কারুর ওই অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেলে তার সেই বনগুলো সংরক্ষণ করে রেখে দেবেন এবং পরে যদি কারুর প্রয়োজন হয় তাহলে সেগুলোকে রিপ্লেসমেন্ট করবেন। দ্যাট ইজ সায়েন্টিফিক্যালি পসিবল, এটা করা যায়। কিন্তু যেটা করা যায় না মুখ্যমন্ত্রী বলছেন সেটাও করে দেখাবেন। মানে দেখুন আমার ক্ষুদ্র বুদ্ধি, আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, টেকনোলজি সম্পর্কে অল্প বিস্তর আমার জ্ঞান রয়েছে, দীর্ঘদিন ধরে সেই রিলেটেড আমি কাজকর্ম করি, অল্প বিস্তর জ্ঞান রয়েছে আমার, কিন্তু ডাক্তারি সম্পর্কে তো আমার কোনো জ্ঞান নেই, তাই আমি আপনাদের সামনে বলতে পারবো না। কিন্তু যেটুকু বেসিক জ্ঞান রয়েছে ওইটুকু দিয়ে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা বড় হাস্যকর হয়ে গেল। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে আমি এবারে আসলে আরো 2 কাজ করবো।
কি কাজ করবেন? এরপর আমার দুটো প্ল্যান আছে, একটা ক্যান্সার হসপিটাল তৈরি হচ্ছে এখানে, জাস্ট অপোজিটের বিল্ডিংটা দিয়ে দিয়েছি। এরপর আমার প্ল্যান আছে আমি একটা কিডনি ব্যাংক করব, আর একটা লিভার ব্যাংক করব। না, লিভার ব্যাংক করার দরকার নেই, লিভার যে কোনো লিভার থেকে একটু দিলেই হয়ে যায়, যে কোনো পরিবার থেকে 1 ফোঁটা দিলে হয়, কিন্তু কিডনি পুরোটা দিতে হয়। কিডনি ব্যাংক। আর একটা আমার প্ল্যান আছে, সেটা হচ্ছে হার্টের ব্যাংক। অনেকে অল্প বয়সে মারা যায় বা অনেকে হার্ট ডোনেট করতে চায় মারা যাওয়ার পরে, তখন সেটাকে যদি মেডিকেল সায়েন্সে ঠিক হয় তাহলে রেখে দিয়ে, যার ধরুন হার্ট ব্লক হয়ে গেছে, যার হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে হবে, তাদের মতো লোকেদের, অনেক অল্প বয়সে দেখবেন হার্ট অ্যাটাক হয়ে যায়, প্রেশার যার খুব হাই, ব্লাড প্রেশার খুব হাই, এরকম অনেকের হয়, অনেকে মারা গেছে আমার পরিচিতও। একটা হচ্ছে তিনি কিডনি ব্যাংক বানাবেন, একটা হচ্ছে লিভার ব্যাংক বানাবেন, আর 3 নম্বরটা শুনলে একটু মানে চেয়ার টেয়ারে বসে থাকলে একটু শক্ত করে ধরে থাকবেন, হার্ট ব্যাংক বানাবেন। হার্ট, আচ্ছা ব্যাংক মানে বোঝেন তো? ব্লাড ব্যাংক বোঝেন তো? কর্নিয়া ব্যাংক বোঝেন তো? ব্লাড ব্যাংক মানে হচ্ছে যেখানে ব্লাড সংরক্ষণ করে রেখে দেওয়া হয়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, সেটা যখন প্রয়োজন তখন দেওয়া যায়। আচ্ছা হার্ট কি এইভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় যে আপনি দীর্ঘদিন হার্টকে সংরক্ষণ করে দিলেন? আচ্ছা কিডনিকে করা যায়, লিভারকে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়? দেখুন, আমার যেটুকু বুদ্ধি রয়েছে, যারা ডাক্তার মানুষ যদি কেউ দেখে থাকেন আমাকে শুধরে দেবেন, বা যাদের এই ব্যাপারে নলেজ রয়েছে তারাও শুধরে দিতে পারেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডাক্তারি পড়েননি, তিনি লয়ার বলে তিনি নিজে বলেন, আমরা জানি না, কিন্তু ডাক্তারি সম্পর্কে তিনি জানতে নাই পারেন। তিনি বলতে পারতেন যে আমরা এরপরে আসলে স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতনতা বৃদ্ধি করে মানুষের সুযোগ সুবিধার জন্য অনেক কিছু ভেবেছি, তার মধ্যে এই বিশদে আমি বলতে পারবো না, কিন্তু এই পরিকল্পনা আমার রয়েছে। কিন্তু তিনি বিস্তারিতভাবে বলার চেষ্টা করলেন। কি বলছেন? হার্ট ট্রান্সপ্লান্ট। দেখুন, হার্ট ট্রান্সপ্লান্ট একজন মৃত মানুষের, তিনি বলছেন অ্যাক্সিডেন্টে যারা মরে যায় হয়ে যায় তাদের হার্ট গিয়ে ট্রান্সপ্লান্ট করে দেবেন। এটা হয় না। আপনি যখন কোনো ব্যক্তি যখন মারা যান তখন হার্ট যদি ডেড হয়ে যায় তাহলে কিছু কিছু মানে মিনিট বা এর পর সেটা কিন্তু সেই সেলগুলো নষ্ট হয়ে যায়, সেটাকে আর কখনো রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করা যায় না। কখন কখন করা যায়, আমার যেটুকু নলেজ রয়েছে সেটা হচ্ছে যদি কোনো মানুষের ব্রেন ডেথ হয়ে যায়, কোমাতে চলে যান, পরিবারের পারমিশন নিয়ে, সেই ক্ষেত্রে এক্সেপশনাল কেসে সেগুলো তবুও পসিবল, কিন্তু আইনি জটিলতার ক্ষেত্রে সেগুলো কার্যত সেগুলো ইম্পসিবল। গোটা হার্ট ট্রান্সপ্লান্ট ওইভাবে করাটা হয়তো যায়, ওইভাবে যারা কোমায় রয়েছেন সেখান থেকে হার্ট ট্রান্সপ্লান্ট করা, কিন্তু এগুলো ইচ্ছা মানে স্বেচ্ছা মৃত্যুর মানে সুপ্রিম কোর্ট খুব রেয়ারলি এগুলো দেয়, তো এইটা এত সহজ নয়। তো হার্ট ট্রান্সপ্লান্ট তিনি বলছেন আবার ব্যাংক করবেন। ব্যাংক মানে জমিয়ে রেখে দেবেন, মানে দীর্ঘদিন ধরে হার্ট জমিয়ে রেখে দেবেন, যার যেটা পছন্দ নিয়ে চলে আসবেন। কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়, কিন্তু সেটা ডোনার আর গিভার, ডোনার আর অ্যাকসেপ্টার পাশাপাশি তাদেরকে শুয়ে একসঙ্গে কার্যত অপারেশনটা করতে হয়, কয়েক ঘন্টার সময় থাকে, তার মধ্যেই আমি যেটুকু জানি কিডনি ট্রান্সপ্লান্ট করে ডোনারের বডি থেকে যিনি অ্যাকসেপ্টার তার কাছে দেওয়া হয়। কিন্তু সেটাও একটা টাইম লিমিট রয়েছে, কারণ ওগুলো প্রত্যেকটি, এবং সেগুলোকে অক্সিজেনের মধ্যে সাপোর্টে রাখতে হয়, ব্লাড সার্কুলেট করতে হয়, এক্সটার্নালি যখন বডি থেকে বাইরে আসে সেগুলো ওই এক্সটার্নাল সাপোর্ট দিতে হয়। আপনি ব্যাংক তৈরি করে 1 বছর 5 বছর এরকম হয় না। আপনি লিভার বলছেন, লিভারও করা যায় না। যেটুকু আমার ব্যক্তিগত অল্প একেবারে নগণ্য নলেজ রয়েছে মেডিকেলের, সেখান থেকে আমার ব্যক্তিগত মতামত, লিভারও করা যায় না। কোনটা করা যায়? ব্লাড সংরক্ষণ করে রাখা যায়। আর কি হয়তো করা যেতে পারে? কর্নিয়া হয়তো করা যেতে পারে চোখের। এই সমস্ত কিছু, বোন ব্যাংকও করা যায়, বোনও কিছু কয়েক বছর ধরে সংরক্ষণ করা যায় বলে আমি ব্যক্তিগতভাবে যেটুকু তথ্য আমার কাছে আছে, কিন্তু বাকিগুলো করা যায় না। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অবলীলা ক্রমে সেগুলো বলে চললেন কোনো ভেরিফিকেশন ছাড়া, তার কারণ তিনি জানেন হয়তো করবেনই না। মানুষকে বলতে আর দোষ কি? যদি করতেন তো এতদিন 15 বছর কম নয়। বক্তব্য হচ্ছে তিনি ওপেনলি বলছেন, পশ্চিমবঙ্গের মানুষও ওপেনলি শুনছেন। এরপরে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষ নেবে যে এরপরে যে আপনি ওই হার্ট ব্যাংকের থেকে পছন্দ মতো হার্ট নিয়ে আসবেন, লিভার থেকে লিভার নিয়ে আসবেন। একটা কিডনির ডোনার পেতে, একটা লিভারের ডোনার পেতে মানে মাথার ঘাম পায়ে পড়ে যায়। লালু প্রসাদ যাদবের মতো প্রভাবশালী নেতারা নিজের মেয়ের কিডনি রিপ্লেসমেন্ট নিতে হয়েছে, তিনিও ডোনার পাননি। এত সোজা নয়, নিজের মেয়ের কাছ থেকে, এবং সেটা ম্যাচিং এর ব্যাপার রয়েছে, আপনি যে কোনো কিডনি নিতে পারবেন না, সেটা একটা ফ্যাক্টর রয়েছে। তো যাই হোক, এই সমস্ত যে কথাগুলো বলছেন এইখান থেকে সন্দেহটা আমাদের আরো বাড়ে যে
তিনি ক্ষমতায় আসলে এরপরে কি উন্নতি হবে এতগুলো জনসভা থেকে তার কোনো রূপরেখা আমরা পেলাম না, কোনো রূপরেখা পেলাম না। যে তিনি আবারও ফিরে আসলে এই জায়গাগুলো পরিবর্তন করে পশ্চিমবঙ্গের উন্নতির দিশা দেখাবেন, 15 বছরের পর ঠিক কোন কোন ভুলগুলো তিনি রেকটিফাই করে আমাদেরকে নতুন পথে এগিয়ে নিয়ে দেখাবেন, এই নিয়ে কিন্তু জনসভা থেকে আলোচনা হয় না। জনসভায় যেটা হয়, বিচুটি পাতা দিয়ে আপনি গায়ে ফেসিয়াল করবেন, ঠিক আছে, দেখবেন এরকম বলা আছে, গায়ে ফেসিয়াল করবেন, গায়ে ফেসিয়াল বিচুটি পাতা, তার সঙ্গে সাথে একটু চুন দেবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন ওই খিলের ঝাড়ু দিয়ে, কিংবা হচ্ছে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না। গোটা পর্ব যদি শোনেন, শুধুমাত্র এই শব্দবন্ধ এই আলোচনা ছাড়া আর সেখানে আপনি কিচ্ছু পাবেন না। অর্থাৎ পশ্চিমবঙ্গে আগামী 5 বছরে তৃণমূল কংগ্রেস ফিরে আসলেও কি পাবেন তার কোনো রূপরেখা দিশা কিচ্ছু ওখানে নেই। কিন্তু দিশা পাচ্ছি আমরা এই বক্তব্যে যে ওই হার্ট ব্যাংক, বোন ব্যাংক আর ওই কিডনি ব্যাংক, এই সমস্ত যাই হোক, আপনাদের বক্তব্য লিখে জানাবেন। কিন্তু পশ্চিমবঙ্গের এই সমস্ত সন্দেশখালিগুলো বিভিন্ন পকেট যে হয়ে রয়েছে, আদৌ পারবে নির্বাচন কমিশন? কতটা পারবে? এই নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই লিখবেন। এবং ওই আপনাদের বলেছিলাম যে আমি একটা প্রিপেয়ার করছি, কালকের যে পর্বটা সকালে শুনবেন, সেখানে একেবারেই এখনো পর্যন্ত যেটা স্থির সেখানে আমি আনার চেষ্টা করব কিছু তথ্য, খুব অল্প বিস্তর তথ্য যেগুলো প্রিপেয়ার করেছি আপনাদের দেখাবো। আর একটা হয়তো অ্যাডও দেখাতে পারি, একটা একটা অ্যাড হয়তো বাইরে থেকে আসবে, সেটা আপনাদের একটু ক্ষমা ঘৃণা করে একটু দেখে নেবেন দয়া করে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে পর্ব শেষ করলাম।